ঠিক আছে, কালকে এগুলো আমি একবার ক্লিয়ার করে দেবো। আর কেউ আছে এমন যে কালকে জয়েন ছিলে না? দাদা তোমার কথাগুলো কেটে যাচ্ছে। এখনো কি ব্রেক হচ্ছে? হ্যালো? না, এখন ঠিক আছে। আচ্ছা, বলছি এমন কেউ আছো যে কালকে ছিলে না? নেই। আচ্ছা, একটু আমাকে আগে বলো যে কিছু জন আমাকে মেসেজ করছিল যে এক্সটেনশনটা নিয়ে কিছু প্রবলেম হচ্ছিল নাকি। এক্সটেনশনটা নিয়ে কি প্রবলেমটা হচ্ছিল একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তাহলে আমি আমি কি নাম দিয়ে বলবো, কে কে বলবো, একটু বলো কে কে মেসেজ করছিল। আই থিঙ্ক বর্ষা মেসেজ করছিল এক্সটেনশন নিয়ে কিছু প্রবলেম হচ্ছিল, যে এক্সটেনশনগুলো আমি গ্রুপে দিয়েছিলাম কালকে। না স্যার, কোনো প্রবলেম হচ্ছে না। হচ্ছে না? মানে যা ডাউনলোড করার দিয়েছিলাম সেগুলো প্রপারলি হয়ে আপনি গেছে তো তো? বললেন যে হ্যাঁ হ্যাঁ, আমি ইনস্টলটা করে নিয়েছি, তো আপনি বলেছিলেন যে সার্চ করলে শো করবে। হ্যাঁ, তো মানে হচ্ছে ক্লিয়ার তো? শো। হ্যাঁ হ্যাঁ। ব্যাস। আচ্ছা। দিয়ে বলেছেন কি করবো মানে আমরা প্রোগ্রাম দেখবো হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না কথাটা। মানে ওই এক্সটেনশন গুলো কি হয় মানে যেগুলো করলাম আমরা ওটা হ্যাঁ, দিয়ে ওই কি হবে? এক্সটেনশনগুলো আমি একটা একটা করে বলে দেবো, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি দেখো, এক্সটেনশনগুলো কিছুই না, ওটা জাস্ট আমার এই মানে কোডিংটাকে একটু শর্ট করে দিচ্ছে, প্লাস আইডেন্টিফিকেশনের জন্য অনেকটা হেল্প করবে এই এক্সটেনশন। শর্ট করে দিতে বলতে কি, সাপোজ ধরো আমি একটা এলিমেন্ট বানাচ্ছি, যে এরকম এইচটিএমএল এ আমি একটা এলিমেন্ট জাস্ট বলছি যে ডিভ বলে একটা এলিমেন্ট আছে, ঠিক আছে? এই ডিভটাকে অনেক রকম ভাবে আইডেন্টিফাই করা হয়। সো এই আইডেন্টিফিকেশনটা যেরকম আমরা কোডিংটা লিখবো যখন, যে ডিভ দেব, ডিভের কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব, সেপারেট সেপারেট কিছু কিছু অ্যাট্রিবিউট লিখবো, তো ওইগুলো একটু শর্টে লেখা যায়। শর্টে মিনস মানে ধরো সাপোজ একটা এক্সটেনশন অ্যাড করেছি, এক্সাক্ট নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, বাট ওর কাজটা আমি বলছি যে এক্সটেনশনটার কাজটা কি হয় না, আমরা ধরো ডিপ ডিফাইন করছি, তার সঙ্গে ওর কিছু অ্যাট্রিবিউটের নামও দিচ্ছি। একসাথে সেটা অ্যাড করবো কি করে না, শর্টে আমরা একটা যদি কোড লিখি যে ডট দিয়ে ওই অ্যাট্রিবিউটটার নাম, মানে কোটেশনের ভেতরে যে অ্যাট্রিবিউটটা লিখছি ওইটার নামটা দিয়ে যদি ট্যাব প্রেস করি, ডিপটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। সেরকমটাই কিছু এক্সটেনশন আছে ব্র্যাকেটের জন্য। যেমন ধরো অনেক সময় মিসিং হয়, আমরা বুঝতে পারি না যে একটা প্যাকেটের ভেতর আরেকটা প্যাকেট, তার ভেতর আবার একটা প্যাকেট, এবার আমরা বুঝতে পারি না কোনখানটা ক্লোজিং, কোনখানটা মানে স্টার্টিং, কোনটা ক্লোজিং, কোনটা কোন প্যাকেটের স্টার্টিং ক্লোজিং কোথায়, এই জিনিসটা গুলিয়ে যায়, কারণ সবই কালার হোয়াইট হয়ে যায়। তো সেগুলো কিছু কালার স্পেসিফিকেশন করে দেয়, যে ফার্স্টের যে প্যাকেটটা আমরা মেনশন করেছি সেটার জন্য গ্রিন কালার, সেকেন্ডেরটার জন্য রেড কালার, তাহলে আমাদের কি রেডের এন্ডটা কোথায় খুঁজতে সুবিধা হয়। ওই কালকে দেখাচ্ছিল না যে কিছু এলিমেন্টগুলো রেড কালার হয়ে আছে, অ্যাট্রিবিউটগুলো ইয়েলো কালার হয়ে আছে, তারপরে অ্যাট্রিবিউটের নামগুলো গ্রিন হয়ে আছে, এইরকমই ওই কালার স্পেসিফিকেশন এই এক্সটেনশনগুলো সব ডিভাইড করে, তাতে একটু সুবিধা হবে। এই সেম জিনিসটাই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দুটোর ক্ষেত্রে, মানে তিনটের ক্ষেত্রেই একই জিনিসগুলো করে থাকে, এই এক্সটেনশনগুলো নিজের ওখানেই কাজ করে। আর এটা ভিএস কোড বলো, সাবলাইম বলো, আর একটা যে টেক্সট এডিটর বলেছিলাম, এই সবগুলোরই এরকম এক্সটেনশন আছে ডিভিশন করা, যে যার এরকম এরকম নিজস্ব কাজ আছে, কিছু কিছু যে এক্সটেনশনগুলো ইনস্টল করলাম আমাদের একটু হেল্প করে। এটা শুধু ধরো এইচটিএমএল এর জন্য নয়, এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য এরকম আছে। যেমন তুমি যদি পিএইচপি লেখো, পিএইচপির জন্য সেপারেট এরকম এক্সটেনশন আছে, পাইথন যদি করো পাইথনের জন্য আলাদা, সব এরকম আলাদা আলাদা সেপারেট সেপারেট এক্সটেনশন আছে, যার জন্য কিছু কিছু হেল্পিং ইস্যু গুলো হয়ে যায়, যে আমি শর্টে শর্টে কিছু করা যেতে পারে ট্যাগ ইউজ করে করে, বা ব্যাকেটগুলো আইডেন্টিফাই করা যায়, বা সিএসএস এ কিছু লিখছি সেগুলো
কোনটা প্রপার্টিজ কোনটা তার সেগুলো বোঝা যায়, সিএসএসটা সেগুলো সব বোঝা যায়। আমরা করতে করতে এই এক্সটেনশনগুলো একটু বুঝে যাবো। এক্সটেনশনগুলো এমন কিছু নয় যে তোমাকে করতেই হবে, এক্সটেনশনগুলো জাস্ট করলে নিজের সুবিধা। তুমি চাও যদি এক্সটেনশন নাও ইউজ করে তুমি নিজে কাজ করতে পারো, টেক্সট এডিটর না ইউজ করে তুমি নোটপ্যাডেতেও টাইপ করতে পারো, সেটাই ইয়োর চয়েস যে আমি টেক্সট এডিটরে কাজ করবো না নোটপ্যাডে টাইপ করবো। নোটপ্যাডে আমি যে কালকেই বলেছিলাম যে নোটপ্যাডে করতে গেলে কি টোটালটা হ্যান্ড রিটেন, মানে টোটালটাই পুরো নিজেকে লিখতে হবে, ফার্স্ট ব্যাকেট থেকে শুরু করে এন্ড ব্যাকেট পুরোটাই নিজে নিজে লিখতে হবে। আর এখানে কি তুমি যদি ব্যাকেটে ফার্স্ট ব্যাকেটে লেখো অটোমেটিক এন্ড ব্যাকেটটা তোমার জেনারেট হয়ে যাচ্ছে, তুমি তার ভেতরে লিখছো। এইগুলো একটু হেল্পিং হয় এডিটরে। বোঝা গেল যে এক্সটেনশন নিয়ে এক্সটেনশন আলাদা আর কিছু স্পেসিফিকেশন নেই, মানে এক্সটেনশনটা এখানেই এন্ড, জাস্ট কিছু নিজের হেল্পের জন্য এক্সটেনশনগুলো ইনস্টল করা। আকাশ বোঝা গেল? আচ্ছা, আর কালকে কিছু নিয়ে মানে কালকে যে যেটুকু হয়েছে সেটুকু নিয়ে কারোর কোনো ডাউট থাকলে এখনই বলো, নাহলে আমি কিন্তু এগিয়ে চলে যাবো। বা যে কালকে অ্যাবসেন্ট ছিল এরকম কেউ নতুন নিশ্চয়? Sir, today I am new joining this class. ওকে, আচ্ছা তুমি বেঙ্গলিতে কমফর্টেবল না আদার ল্যাঙ্গুয়েজ? Sir, Hindi or English? हिंदी और इंग्लिश, बट यहाँ पर थोड़ा थोड़ा मैक्सिमम लोग ही बंगाली है, उन लोगों का थोड़ा प्रॉब्लम होगा। तो तुमको क्या हिंदी समझ बंगाली एकदम ही समझ में नहीं आता है ना आता है थोड़ा थोड़ा? सर समझ लेंगे, थोड़ा मोड़ा समझ लेंगे। अच्छा, जहाँ पर प्रॉब्लम होगा तो बोलना। ओके सर। ठीक है, क्योंकि मेरे को भी उतना हिंदी नहीं आता है, तो ट्राई करेंगे। যারা বলছে যে এই এক্সটেনশন যেগুলো আছে ওগুলো কিন্তু সেটিং এর ব্যাপার আছে। সেটিং এর ব্যাপার আছে বলতে একটা এক্সটেনশনেরই শুধু একটু সেটিংস এর ব্যাপার আছে কি না, একটা এক্সটেনশন দেখবে মিস কি। হ্যাঁ বলো। ওই ডিপ্লিকেটেড ব্র্যাকেট ওইটার ক্ষেত্রে আপনার কিরকম একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এনিওয়ে ইনস্টলটা করবে তাহলে ওটা অপশনটা হয়ে যাবে। এটা কনফিগারেশন করতে বলছে, একটা এনিওয়ে একটা ক্যান্সেল বাটন হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ তুমি এনিওয়েটা করবে ওটাতে হয়ে যাবে। ওই এক্সটেনশনটা একটু প্রবলেম করে, ওটাই হচ্ছে ওই ব্র্যাকেটের এক্সটেনশনটা, যেটা আমরা বললাম না এক্ষুনি যে তিনটে চারটে ব্র্যাকেট একসঙ্গে করে ফেলছি তো বুঝতে পারছি না কোন ব্র্যাকেটটার এন্ডে কোনটা, এই ক্ষেত্রে ওটা হয়। এই ব্র্যাকেটের ইস্যুটা হবে তোমার, তুমি ফেস করবে হচ্ছে তখন তুমি যখন সিএসএস এ রেসপন্সিভ লিখবে। যেমন কালকে আমি বলছিলাম না যে ডেস্কটপ আর মোবাইলে আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি ওটা ডেস্কটপে যেরকম দেখতে হবে সেটাকে মোবাইলে একটু গুছিয়ে রাখতে হবে, তখন ওর জন্য আমাদেরকে রেসপন্সিভ সিএসএস লিখতে হবে। তো ওইগুলো যখন তুমি লিখবে তখন এই ব্র্যাকেটের প্রবলেমটা ফেস করবে, তো এই এক্সটেনশনটা থাকলে তোমার সুবিধা হবে, যে বুঝতে পারবে। দ্বিতীয় হচ্ছে তুমি যখন জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি লিখবে তখন একটুখানি প্রবলেম হবে এই ব্র্যাকেটের জন্য, তো ব্র্যাকেটের কালারটা স্পেসিফিকেশন করে দিলে সেপারেট বুঝতে পারবে। তো ওই এক্সটেনশনটা মানে প্রবলেম কিছু হয় না, তো এনিওয়ে ইনস্টল করলে আশা করি প্রবলেম কিছু হবে না। দেন যদি ওটা না হয় তো আমাকে বলুন ব্র্যাকেটের ইস্যু হলে আমি অন্য এক্সটেনশন দেখছি। হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছি যে জাভাস্ক্রিপ্ট তো স্যার ডাইনামিক ওয়েব পেজ বানানো হয় তো, ওয়েবসাইট বানানো হয় তো? ডাইনামিক জাভাস্ক্রিপ্ট তো স্যার ডাইনামিক ওয়েবসাইট বানানো হয়, মানে এইচটিএমএল সিএসএস যখন কমপ্লিট হলো তখন ওগুলোকে মানে ডাইনামিক ভাবে বানানোর জন্য তো জাভাস্ক্রিপ্ট ইউজ হয়। কথাটা হচ্ছে কিছুটা ঠিক কিছুটা ভুল। যেমন হচ্ছে ডাইনামিক যে একমাত্র লাগে তার কোনো মানে নেই, ঠিক আছে? হ্যাঁ, আবার তুমি বলতে পারো যে জাভাস্ক্রিপ্টের মেইন কাজ কি স্যার এখানে? জাভাস্ক্রিপ্ট, দেখো জাভাস্ক্রিপ্ট আমরা করব
হচ্ছে ফাংশনালিটি কাজ করতে। তোমার একটা ওয়েবসাইট ধরো তুমি বানাচ্ছ, এবার ওয়েবসাইটে তো নর্মাল একদম ডিজাইন থাকে না, মানে শুধু ডিজাইন আছে, কোনো ফাংশনালিটি কাজ নেই। ফাংশনালিটি মিনস সাপোজ ধরো একটা ফর্ম আছে, তোমরা নিজেরা অনেক সময় দেখো নর্মাল এক্সাম্পল ফেসবুকে তুমি যখন লগ ইন করছো, তুমি ধরো ইউজার নেমটা ঠিক দিলে পাসওয়ার্ডটা ভুল দিলে, তো একটা পপআপ হয়, তো কি পপআপ হয় যে রং মেসেজ, একদম রং এই যে ভ্যালিডেশনটা হচ্ছে যে তোমার ব্যাকএন্ডে যখন তোমার এটা স্টোর হয়ে গেছে তুমি যেটা ক্রিয়েট করার সময়, তো ওইটার সঙ্গে তোমার লগইন টাইমটা মানে ভেরিফাই করছে ওরা, দিয়ে দেখছে যে তুমি ভুল দিচ্ছ। তো এই ভেরিফিকেশন গুলো ফাংশনালিটি কাজ, এগুলো করতে পারি। তারপরে যখন তুমি ধরো ক্রিয়েট করার সময় দেয় তো যে 8টা ম্যাক্স মিনিমাম 8টা ডিজিটে তোমাকে 8টা ওয়ার্ড ইউজ করতে হবে। তো এবার ওখানে মাল্টিপল রকম থাকে, ক্যাপস থাকে, সিম্বল থাকে, স্মল লেটার থাকে। এই ভেরিফিকেশনটা যে ইউজার যেটা দিল ও আদেও ক্যারেক্টার দিল বা আদেও কি সিম্বল ইউজ করলো, সেই ভেরিফিকেশনটা, ওটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে। তারপরে জাভাস্ক্রিপ্ট তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, না এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো হ্যাঁ, জাভাটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক সময় ভুলায় অনেকের। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আমি ব্যাঙ্গালোরে পড়েছিলাম তো, মানে ব্যাঙ্গালোরে পড়েছিলাম স্যার একটা ইনস্টিটিউটে, বর্তমানে বলেছিল যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এন্ড স্ক্রিপ্টিং বোথ। না জাভাস্ক্রিপ্ট আর জাভার মধ্যে অনেকের ভুলায়। জাভাটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি জাভা পড়েছি স্যার। ওকে। ফাংশনালিটি অনেক কাজ আছে, মানে জাভাস্ক্রিপ্ট বলো, jQuery বলো, এদের ফাংশনালিটি মেনলি কাজ, এরকম নয় যে ডাইনামিক করতেই লাগবে। স্যার ওকে স্যার বলছিলাম যে কালকে যেগুলো এক্সটেনশন পাঠিয়েছিলেন ওটা আরেকবার ফরওয়ার্ড করতে পারবেন গ্রুপে? নিশ্চয়ই পাঠিয়ে দিচ্ছি। ক্যাট ওকে স্যার। আরে খারিয়ে এগুলো দেখেছিলেন একটু, সেগুলো একটু মানে বললে ভালো হয়। হ্যাঁ বুঝলাম না, এটা কি কোনটা? আকাশ একটু মানে তোমার কথাটা ব্রেক হলো, তোমার নেটওয়ার্ক হয়তো ইস্যু প্রবলেম হচ্ছিল বলে আমি কথা বুঝতে পারছি। কালকে মানে যেগুলো হ্যাঁ আমি মনে আছে, আমি তোমারটা ওটা দেখাবো একবার। আমি আগে একটুখানি কারোর কোনো প্রবলেম বা কেউ নিউ আছে নাকি তার সঙ্গে একটু কমিউনিকেশন করে নিই, দেন আমি স্ক্রিনটা শেয়ার করে আমি আবার কালকেরটা একটু কভার করে দিয়ে আবার নতুন দেবো, ঠিক আছে? স্যার ওয়েব পেজ আর ওয়েবসাইট মানে ওয়েব পেজ, হ্যালো স্যার। হ্যাঁ বুঝলাম, নয়েজটা আসছে তো আমি বুঝতে পারছি না। বলছি স্যার ওয়েব পেজ মানে অনেকগুলো ওয়েব পেজ মিলিয়ে একটা ওয়েবসাইট হয়। ওয়েব কি আমি বুঝতে পারলাম না। ওয়েব পেজ ওকে, হ্যাঁ ওয়েব পেজ, হ্যাঁ অবভিয়াসলি মানে ওয়েব মাল্টিপল পেজ মিলিয়েই তো ওয়েব পেজটা নয়, মানে তুমি ওয়েব পেজ বলে এরকম কিছু হয় না, মানে অ্যাকচুয়ালি তুমি যে বলছো ওটা ওদের টার্ম হিসাবে যে ওয়েব পেজ। তুমি নর্মালি ভাবো যে একটা সাইটে ঢুকছো যখন, তার একটা পেজ থেকে আমি ক্লিক করছি আর একটা পেজে যাচ্ছি, যেমন মানে কি তুমি ধরো সাপোজ একটা ই কমার্সের সাইটে ঢুকছো, প্রোডাক্ট ওয়েবসাইট, তো ওখানে তুমি একটা প্রোডাক্ট চয়েস করলে যে আমি প্রোডাক্টটা কিনবো, শুজ হতে পারে বা ড্রেসেস হতে পারে কিছুই। তো তুমি যখন ক্লিক করলে ওই সেপারেট প্রোডাক্টটার জন্য তো একটা পেজে ঢুকলে, যেখানে ওর প্রাইস দেখাচ্ছে, পুরো ডিসক্রিপশনটা দেখাচ্ছে। এই যখন পেজ একটা পেজ থেকে আরেকটা পেজ রিডাইরেক্ট হচ্ছে, তোমার ব্রাউজার যখন লোড নিচ্ছে, তখনই মানে এটা হচ্ছে পেজ রিডাইরেকশন হচ্ছে। পেজ রিডাইরেকশন মানে একটা সেপারেট পেজ, এই পেজ থেকে সুইচ করে তুমি আরেকটা পেজে গেলে, তো এরকম মাল্টিপল পেজ হচ্ছে। এরকম কোনো মানে নেই যে মাল্টিপল পেজ হচ্ছে একটা ওয়েবসাইট। আচ্ছা, ফ্লিপকার্টে যেগুলো দেখতে পাচ্ছি যে মানে ওগুলো সব রয়েছে, ওগুলো সব একটা করে ওয়েব পেজ তো, অনেকগুলো ওইরকম ওয়েব পেজ তো। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই যে মাল্টিপল পেজ মিলিয়েই একটা ওয়েবসাইট হবে। সিঙ্গেল পেজ হলে যে হবে না তার কোনো মানে নেই, সিঙ্গেল পেজ হলে সাইট হতে পারে।
একটা সিঙ্গেল পেজ থাকা মানে সেটা ওয়েবসাইট, সেখানে মাল্টিপলও হতে পারে, Okay, okay. single ও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমি একটুখানি ফার্স্টে কিছু বলে নিই, দেন আমি স্ক্রিনটা শেয়ার করছি। কালকে ধরো কথা হচ্ছিল এটা নিয়ে যে আমরা এই এইচটিএমএলটা কোনো কোম্পানিতে বলো কিরকম ভাবে কাজটা অ্যাকচুয়ালি হয়। আমরা তো ফার্স্টেই যেরকম ধরো নিউ কমার্স জয়েন করলাম বা আমরা গিয়ে বুঝলাম, আমাদেরকে বললো তুমি একটা আমাকে পেজ বানিয়ে দাও, সেরকমটা নয়। তাহলে আমি কি বানাবো? অনেকে কোশ্চেন হতে পারে মাথায় যে আমার তো নতুন নতুন ডিজাইন সম্বন্ধে আইডিয়াই নেই, বাট কোম্পানি তো খোঁজে যে ইউনিক ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন করো, এরকম বলবে কোম্পানি যে ক্রিয়েটিভিটি আনো, ক্রিয়েটিভ ডিজাইন বানাও, অ্যানিমেশন হবে, ফাংশনালিটি হবে, দেখতে সুন্দর হবে। কিন্তু আমি তো ডিজাইনের সম্বন্ধে আমার নলেজ নেই। আমি এইচটিএমএল কোর্স করেছি, এইচটিএমএল জানি, তো আমি এইচটিএমএল করতে পারবো, আমার ডিজাইন তো করতে পারবো না। দেখো, ডিজাইন কিন্তু আমাদের করতে হয় না। ডিজাইন করার জন্য আলাদা ডিজাইনার আছে, আমরা কিন্তু ডিজাইনার নই। যে এইচটিএমএল করছে এইচটিএমএল ডেভেলপার, নট ডিজাইনার। কোম্পানি যখন একটা প্রজেক্ট তোলে তখন সেটা ফার্স্ট হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ কোঅর্ডিনেটররা তাদের রিকোয়ারমেন্ট জানে, সেটাকে শর্ট লিস্টেড করে বা একটা নোট ডাউন করে যে ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্ট, এই পেজ থাকবে, এই অপশন থাকবে, এখানে হেডার হবে, এখানে একটা ব্যানার থাকবে, আর সেকশন এক্সেপ্টর করে সেকশন হবে পর এরকম করে যাবে। তো ক্লায়েন্ট একটা সেই অনুযায়ী ওরা একটা মাইন্ড সেট আপ করে একটা লেআউট বানিয়ে নেয়, ডেমো লেআউট। সেটা ক্লায়েন্টকে দেখালো, ক্লায়েন্ট বললো যে হ্যাঁ আমার এই ডেমো লেআউটটা পছন্দ, এর মধ্যে এবার আমার কোম্পানির যা ক্রাইটেরিয়া সেই ওয়াইজ তুমি ডিজাইন করো। দেন ডিজাইনার স্টার্ট করলো ডিজাইন করা, সে ডিজাইন করে ক্লায়েন্টকে শো করলো, ক্লায়েন্ট বললো যে পারফেক্ট ডিজাইন, তুমি এবার এটাকে এইচটিএমএল এ স্টার্ট করো। দেন আসে আমাদের কাজ, আমরা এবার ওই ডিজাইনটা দেখে আমরা নিজেরা কাজ করব। আমরা ওখানে না নতুন করে কোনো ডিজাইন অ্যাড করব না কিছু করব, কারণ ক্লায়েন্ট ওই লেআউটটাই ফিক্সড করে দিয়েছে। যদি ইনকেস ক্লায়েন্ট কখনো বললো যে আমাকে আরেকটা সেকশন অ্যাড করতে হবে, এইটা তার সেকশন, এটা হচ্ছে রেফারেন্স, তার জন্য রেফারেন্সও অবভিয়াসলি ক্লায়েন্ট প্রোভাইড করবে যে এই টাইপের হবে। এক্স্যাক্টলি কপি কখনো হয় না, কারণ একটা ফেসবুকের মতো কপি এখনো কোনো ফেসবুক বেরোয়নি, ফেসবুক 2 বেরোয়নি, তো কপি কোনো সাইট হয় না। ফ্লিপকার্টের মতো ফ্লিপকার্ট ক্লোন বেরোয়নি, হতে পারে আদার্স কোনো সাইটেরা তারা ক্লোন করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু ফেসবুক লাইট আছে ওটা ওদেরই কিন্তু। ওকে স্যার হ্যালো, দেখবি ওটা লক্ষ্য করে পাওয়ার্ড বাই মেটা লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, ডিজাইনার মানে স্যার ইউআই ইউএক্স ডিজাইনার, তো ওরা তো ক্লায়েন্ট যখন পাঠায় বলতে পারো ডিজাইনার যারা তারাও ওই কাজটা করে, যারা ওয়েব ডিজাইনার তারাও ওই কাজটা করে। ইউআই ইউএক্স ডিজাইনার যারা তারা শুধু ওয়েব পেজ ডিজাইন করে না, তার সাথে তারা ব্যানার ডিজাইন করে, পোস্টার ডিজাইন করে, দেন কোনো ছোট ছোট লিফলেট ডিজাইন করতে পারে, ছোট ছোট তোমার ইমেজ এডিটিং এ কাজ করতে পারে, লোগো এডিটিং এ কাজ করতে পারে, লোগো ক্রিয়েটের কাজ করতে পারে। ইউআই ইউএক্স টোটাল কাজটা করে। আর যারা ওয়েব ডিজাইনার হয় তারা অনলি ফর ওয়েব পেজের উপর কাজ করে। ওয়েব পেজের যা যা ডিজাইন লাগে, একটা ছোট আইকন বানানো হলো বা একটা ব্যানারের ইমেজের এডিটিং হলো বা ওয়েব পেজটাই পুরোটা ক্রিয়েট করা হলো ডিজাইনে, সেই কাজটুকু ওরা করে। ইউআই ইউএক্সরা পুরোটা করে। অনলি ওয়েব ডিজাইনারের রিকোয়ারমেন্ট তুলনামূলকভাবে কম, অ্যাজ পার তোমার ইউআই ইউএক্স ডিজাইনার একটু বেশি হাই রিকোয়ারমেন্ট হয়, কারণ ওরা তো মাল্টিপল কাজ করছে একসাথে। মানে এটা জাস্ট আমি মার্কেটের কথা বললাম, এমনটা নয় যে অনলি ওয়েব ডিজাইনারের কোনো ভ্যাকেন্সি নেই বা কোথাও কোনো রিকোয়ারমেন্ট নেই, আছে। বাট যেহেতু আমি বললাম তুমি একটা সিঙ্গেল কাজ করবে, যে তাকে কোম্পানি নেবে না, যে মাল্টিপল কাজ করবে একসাথে তাকে নেই, এইরকম থাকে। আচ্ছা, এবার যেটা বলছি, হ্যাঁ, তো তখন ডিজাইনারের কাজ আছে যে তখন এইচটিএমএল ডেভেলপারের কাজ আছে যে তারা ওই ডিজাইনটা দেখে
কোথায় কি ফাংশনালিটি হবে সেটা নিজেকে এবার বুঝতে হবে, যে এখানে আমার জাভাস্ক্রিপ্ট লাগতে পারে, বা এখানে আমার অনলি এইচটিএমএল সিএসএস দিয়ে হয়ে যাবে, কোনো ফাংশনালিটি কাজ নেই, সেইগুলো তখন তোমরা নিজেরা করতে হবে। কিন্তু এখন যখন আমরা শিখছি তখন কিন্তু আমাদেরকে মাথায় একটুখানি ক্রিয়েটিভিটি আনতে হবে, সামান্যটুকু, যেটুকু দিয়ে আমি শিখে একটা ওয়েব পেজ ডিজাইন করে কমপ্লিট করতে পারি। সেটার জন্য আমাদের গুগল আছে, সেখানে আমরা পেজ সার্চ করি। যে সাপোজ ধরো কেউ চেষ্টা করছো যে একটা ব্লগ সাইট বানানো, এইচটিএমএল কি করে করবে না করবে সে নলেজ আছে, কিন্তু ডিজাইনটা কি হবে, লেআউটটা কি হবে অ্যাকচুয়াল ব্লগ পেজটা, ব্লগ সাইটটা, তো তখন ওখান থেকে তোমরা রেফারেন্স নাও। ইনিশিয়ালি তো এখন তোমার কাছে কোনো ডিজাইনার তুমি পাবে না, তখন এখন তোমাকে নিজেরাই ডিজাইনার হয়ে যেতে হবে। ছোটখাটো টুকটাক কাজ আমাকে একটা সাইট, ব্লগ পেজ বলো, ই কমার্সের সাইট বলো, কারণ ওগুলো প্র্যাকটিস করতে লাগবে। তারপরে ছোট ছোট ধরো কোনো সেকশন আমি তোমাদেরকে তুলে দিলাম, দিয়ে বললাম এটা তোমরা কাজ করবে, এটা এখান থেকে তোমরা এটা প্র্যাকটিস করবে, এরকম দিলাম। কিন্তু ইনিশিয়ালি নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন তোমাদেরকেই নিজে আইডিয়া বার করতে হবে, একটু গুগলে সার্চ করতে হবে যে এরকম ব্লগ পেজ কিরকম হয়, কি কি কন্টেন্ট থাকে অ্যাকচুয়ালি। বোঝা গেল কারোর প্রবলেম, মানে কি করে কাজ হয় মার্কেটে? এটা একদম আমি পাতি কথা বললাম, যেরকম ভাবে কোম্পানিতে ফ্লো হয়, একটা ক্লায়েন্ট টু এইচটিএমএল কমপ্লিট কিভাবে হয়, আমি এটা একদম পাতিভাবে বললাম যে এইরকম এরকম ফ্লোতে চলে। দেন তারপরে আমাদের এইচটিএমএল হয়ে যাওয়ার পর ওটা যায় ডেভেলপমেন্টে সেটা সেপারেট কাজ থাকে, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট কোন প্ল্যাটফর্মে কাজ করাতে চাইছে, ওই পেজটা ডাইনামিক হবে বা ব্যাকএন্ড ক্রিয়েট হবে, সেটা কোন প্ল্যাটফর্মে হবে, কাস্টম হবে, ওয়ার্ডপ্রেস এখন অন মার্কেটে বেরিয়ে গেছে, ওয়ার্ডপ্রেসে অনেক কন্টেন্ট তুমি পেয়ে যাচ্ছ ডাইনামিক ভাবে, পিএইচপি ইউজ করে তুমি ওয়ার্ডপ্রেসে একটা ব্যাকএন্ড পেয়ে যাবে, তার সাথে সাথে ডেটাবেস পেয়ে যাবে, ড্যাশবোর্ড পেয়ে যাবে মেনলি। ওখানে ভায়া ওয়ার্ডপ্রেসে তোমার সাইটটা পুরোটা কন্ট্রোল হবে, ব্যাকএন্ডটা ডাইনামিকও হয়ে যাচ্ছে পিএইচপি ইউজ করে। তারপর যদি তোমরা অন্য কাস্টমে কেউ করতে চাই, কাস্টম মিনস লারাভেল আছে, কোডিগনেটর আছে, এরকম সেপারেট আছে। তো তারপরে ব্যাকএন্ডের কাজ হচ্ছে, মানে ডেভেলপারদের কাজ হচ্ছে ওরা ব্যাকএন্ডটা কিভাবে করবে। আমরা এইচটিএমএলটা বানিয়ে দিলাম, এবার হতেই পারে কোন কোন কন্টেন্ট ব্যাকএন্ড হবে না ডাইনামিক হবে, সেগুলো তাদের কাছে, যে কিভাবে ডাইনামিক করবে না করবে সেটা তাদের। আমরা স্ট্যাটিক প্রজেক্টে কাজ করবো, এইচটিএমএল সবসময় কিন্তু স্ট্যাটিক হয়। হ্যাঁ, আমরা কিছু কিছু জাভাস্ক্রিপ্ট লিখবো বা jQuery ইউজ করে কোনো পোর্শনকে ডাইনামিক করি, কিন্তু এইচটিএমএল কিন্তু স্ট্যাটিক সাইট। এটা একটা বড় কোশ্চেন থাকে ইন্টারভিউতে অনেক সময়, যে এইচটিএমএল এ আমরা যে সাইটগুলো ক্রিয়েট করি, যে সেই সাইটগুলো কি স্ট্যাটিক না ডাইনামিক। তো কি সাইট হয়? কারোর রেসপন্স? স্যার হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার, স্ট্যাটিক আর ওয়েব ডাইনামিক সাইট একটু স্যার একটু ক্লিয়ার করে বলে দেন একটু, মানে কাকে বলছি, স্ট্যাটিক ওয়েব পেজ কোনটা বলছে, ডাইনামিক ওয়েব পেজ কোনটা বলছে? হ্যাঁ, ডাইনামিক ওয়েব পেজ হচ্ছে, দেখো ওই যে তুমি একটা কথা বলে না, যে তুমি বললে যে ডাইনামিক কথাটা, যে জাভাস্ক্রিপ্ট কিন্তু স্যার ডাইনামিক হয়, তুমি ডাইনামিক বলতে কি বুঝলে সেইটা বলো। মানে ডাইনামিক বলতে বললে বুঝি মানে যে যেটা মানে ক্লিক করলে ক্লিকেবল বা লগইন করলে লগইন হচ্ছে, ওই রকমটাকে আমার মনে হচ্ছে যেন ডাইনামিক বলে হচ্ছে। কিন্তু আর স্ট্যাটিক মানে যেটা দুটো কথা বলে, ক্লিক করলে কিছু পপ আপ হচ্ছে বললে, আবার লগইন করলে বলে লগইন হচ্ছে, দু রকম জিনিস বললে। লাস্টে যেটা বললে সেটা হচ্ছে ডাইনামিক, ফার্স্টে যেটা বললে সেটা হচ্ছে ফাংশন। কোনটা স্যার, লগইনটা? হ্যাঁ, ও ক্লিকেবলটা? হ্যাঁ, ওকে ওকে ওকে। ক্লিকেবলটা যেটা বললে ফার্স্টে, যে ক্লিক করলে কিছু একটা হচ্ছে, সেটা হচ্ছে ফাংশনালিটির কাজ। আর যেটা বলে লগইন করলে ভেরিফিকেশন হচ্ছে ব্যাকএন্ড কানেক্ট। যখনই তোমার কোনো কাজের সঙ্গে ব্যাকএন্ড কানেক্ট হবে, ব্যাকএন্ড মিন্স মানে তুমি ফার্স্টে সাইন আপ করে রেখেছো, দেন তুমি সাইন ইন করছো বা লগ ইন করছো, ওই যে ফার্স্টে সাইন আপের সঙ্গে সেকেন্ডে লগ ইনের
ইন্টারকানেকশন হচ্ছে, যে ম্যাচ করছে ডকুমেন্টস দিয়ে অরিজিনাল হলে লগ ইন হলো, দেন ফেল্ড দেখিয়ে দিচ্ছে। এই যে ভেরিফিকেশন হচ্ছে এগুলো ব্যাকএন্ডের কাজ। দেন আচ্ছা যেটা মানে স্ট্যাটিক বলতে মানে বলতে বোঝাচ্ছে যে এটাতে মানে কোনো লগইন বা কিছু হবে না। না, স্ট্যাটিক মিন্স আলাদা, স্ট্যাটিক ডাইনামিকটা আলাদা। স্ট্যাটিকটা হচ্ছে সাপোজ ধরো একটা পেজের মধ্যে, দাঁড়াও আমি স্ক্রিনটা শেয়ার করি। মানে ডাইনামিক তো মেনলি পিএইচপি হবে। হ্যাঁ, এখন শুধু PHP না, বাট এখন PHPও আছে, তার সাথে সাথে আরো অনেক কিছু। না যেমন কম থেকে কিছু কম কিছু মানে টেক্সট নিলাম, নিয়ে ওটাকে পিএইচপি ফাইলে টেক আপ করলো, টেক আপ করে ওটা ডেটাবেসে পাঠাবে। এটা হচ্ছে ব্যাকএন্ডের। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা সবার দেখা যাচ্ছে? হ্যাঁ, সাপোজ ধরো আমি একটা পেজের এই সেকশনটা বানিয়েছি, এইটুকু জাস্ট আমি যেটুকু সিলেক্ট করে রেখেছি সেইটুকু কথা বলছি। হতে পারে এই সেকশনটা, এই যে টেক্সটটা লিখেছি এই টেক্সটটা ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। জাস্ট আমি বলে দিলাম যে এখন তুমি ধরে নাও এই টেক্সটটা ফিক্সড, এই টেক্সটটা চেঞ্জ হবে না। এটার ডিজাইনে যেরকম টেক্সটটা ছিল সেই অ্যাজ ইট ইজ সেম টেক্সটটাই থাকবে। এটার এমন কোনো ফিউচার নেই যে পরে ক্লায়েন্ট চাইতে পারে যে এটা আমি চেঞ্জ করব, এখানে হেডিংটা আমি অন্য হেডিং লিখব, এরকম হবে না। ক্লায়েন্ট এই টেক্সটটাই থাকবে, তার লাইফ টাইম এই টেক্সটটাই থাকবে। সেই ক্ষেত্রে সেটা হচ্ছে স্ট্যাটিক। যখনই কোনো জিনিস হবে যে ইন ফিউচার আমি চেঞ্জ করব, সে কোড খুলে চেঞ্জ করবে না, সে একটা ব্যাকএন্ডের প্যানেল পাবে যেখান থেকে ওর টেক্সটটা জাস্ট কি হবে সেই টেক্সটটা লিখে দেবে, সেটা ওখানে গিয়ে সাবমিট মারবে, এই সাইটে সেটা রিফ্লেক্ট করবে। এই জাতীয় জিনিসগুলোকে ডাইনামিক কন্টেন্ট বলে। আর যখনই হয়ে যাবে যে একটা লেখা আছে, সাপোজ এই যে এনহ্যান্স বলে লেখা আছে, এনহ্যান্স লেখাটা ফিক্সড, এটা লাইফ টাইম, যতদিন এই সাইটটা এক্সিস্ট করবে ব্রাউজারে ততদিন এই টেক্সটটা এরকমই থাকবে, এর কোনো চেঞ্জেস হবে না, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। এবার তুমি যখন একটা সাইট বানাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে কোন টেক্সটটা আমার লাইফ টাইম, কোন টেক্সটটা আমার ডাইনামিক। কিন্তু আমরা এখন ডাইনামিকের কথা বাদ দিয়ে আমরা এখন শুধু স্ট্যাটিকের কথা ভেবেই কাজ করব, যে আমি যেটুকু বানাচ্ছি সেটুকুই স্ট্যাটিক, আমাকে চেঞ্জ করতে গেলে কোড থেকে চেঞ্জ করতে হবে। কারণ এখন আমরা প্র্যাকটিস করছি, এখন আমরা কোনো ডাইনামিকের এখানে শিখছি না, আমরা স্ট্যাটিকের ওপর শিখছি। বোঝা গেল পলাশ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্ট্যাটিক ডাইনামিক ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি একটুখানি জাস্ট। আচ্ছা, কালকে কতটুকু হয়েছিল? কালকে জাস্ট আমি মেটা ট্যাগ আর টাইটেল, মেটা ট্যাগের ডেসক্রিপশনটা আর টাইটেলটা দেখিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, আর ওই লিঙ্কগুলো যে লিঙ্কে যে পোর্শন গুলো দেখতে পাচ্ছিলাম না, ওই স্ক্রিনটা এখন শুনে বলবে। হ্যাঁ, মানে মেটা ট্যাগের মধ্যে কি ডেসক্রিপশন কি লিখছিলাম না লিখছিলাম ওইটা দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, খুব মানে খুব ঝাপসা ছিল। আর বেশি করে হচ্ছে ওই ইউআরএল এর পোর্শন গুলো। আচ্ছা, আগে বলো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করেছিলাম, এখন ক্লিয়ার দেখতে পাচ্ছিলে কিনা সবাই? পুরো 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 ক্লিয়ার ছিল। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছিল। কারণ
কারণ কালকে আমার কাছে কত মানে আমি শুনলাম, কারণ সবার ম্যাক্সিমাম লোকের কালকে ক্লিয়ার ছিল না, তো এটা সবার একজনের হয়তো নেট ইস্যু হতে পারে। এটা আমার এন্ড থেকে কালকে হয়তো কোনো প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি আগে ক্লিয়ার করে স্টার্ট করার কথা। আচ্ছা, কে কে ফোনে জয়েন করেছো, বা কারোর ডিভাইস ইস্যু আছে, যে ডিভাইস নেই, ল্যাপটপ বা ডেস্কটপ নেই? কে কে আছো একটু বলো, যদি প্রবলেম থাকে সেটা বলো, কারণ আমি না হলে পরে কোনো কাজ দেবো, তারপর দেখবো ওটা আউটপুট পাচ্ছি না, তো তখন তুমি বলবে যে ডিভাইস নেই, এটা তখন একটু সমস্যা হয়ে যাবে। স্যার আমার ডিভাইস নেই, আমি ফোনে ক্লাস করছি। তুমি এখন ফোনে ক্লাস করছো তো, মানে তোমার কি ডিভাইস এক্ষুনি সামনে নেই না একদমই নেই, মানে প্রবলেম আছে? না স্যার, একদমই নেই। আচ্ছা, তাহলে তুমি প্র্যাকটিসটা করবে কি করে? কোনো জিনিস প্র্যাকটিস দিলাম বা যখন প্রজেক্ট দেবে। স্যার আমার রুমমেট রয়েছে সৌদীপ দাস, ক্লাসে জয়েন রয়েছে, আমরা দুজনে একসঙ্গে একই রুমে থাকি, তো ওর ল্যাপটপ থেকে প্র্যাকটিস করি। আচ্ছা, সেটা তোমার কোনো সমস্যা নেই তো? মানে কাজ হলে আমি কোনো জিনিস প্র্যাকটিস করতে দিলে তুমি দেখাতে পারবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওরটা থেকে করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? সবার শো করছে? হ্যাঁ 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 স্যার। প্রপার আসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কালকে যেটুকু বলেছিলাম, এই যে উপরে যেটা সিলেক্ট করা যে টেক্সটটা আছে, ডক টাইপ এইচটিএমএল বলে, এটা কি? পলাশ, এটা কি? হ্যালো স্যার। হ্যাঁ বলছি, এই যে সিলেক্ট করা, দেখো আমার একটা টেক্সট দেখাচ্ছে ডক টাইপ এইচটিএমএল, ফার্স্ট লাইন, এক লাইনে যেটা ফার্স্টে লেখা আছে, এই টেক্সটটা কি বলেছিলাম? এটা বলেছিলাম কালকে, কি এটা? স্যার ফার্স্ট টেক্সটটা? হ্যাঁ, একদম HTML একদম version। ঠিক আছে। স্যার HTML ভার্সন বলে এটা। আচ্ছা, পলাশ, স্যার কি বললেন এইচটিএমএল এটা? ভার্সন 5 ওটা না? না না, এই যে HTML এক version নম্বর লাইনে 5 লেখা আছে HTML ভার্সন 5। যেটা স্যার লেখা, আমি স্যার মোবাইলে দেখি তো। আচ্ছা, আর কেউ এটা কি লেখা আছে? স্যার ডকুমেন্টেশন এইচটিএমএল স্যার। ডকুমেন্ট টাইপ বলেছিলেন। ডকুমেন্ট টাইপ বলেছিলেন, এইচটিএমএলটা যে টাইপ সেটা ডকুমেন্ট টাইপ। এক্স্যাক্টলি, এই যে পেজটা আমরা ক্রিয়েট করছি, যা এর মধ্যে লেখা হবে না হবে, এইটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, ব্রাউজারকে বোঝানোর জন্য। এটা আমাদের নিজের বোঝার জন্য না, অন্য কম্পাইলার কাউকে বোঝার জন্য, এটা ব্রাউজারে কম্পাইলারকে বোঝানোর জন্য যে এই এইচটিএমএলটা এখানে আমি লিখবো বা যেটা লিখেছি বডিতে,
সেইটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, কারণ এখানে আমাকে ডকুমেন্টেশন দিতে হচ্ছে, একটা সাইটের বা একটা ওয়েব পেজের ডকুমেন্টেশন করা আছে। আচ্ছা আচ্ছা, কালকে বলেছিলাম যে এই মেটা ট্যাগ নিয়ে কি না, মেটা ট্যাগে অনেক রকম মেটা ট্যাগ আছে। একটা হচ্ছে যেরকম আমরা ক্যারসেট দিচ্ছি, আর একটা হচ্ছে যেরকম আমরা নেম লিখছি। এই যে ক্যারসেট নেম একটা লেখা আছে যে ইয়েলো কালার দিয়ে, এই ইয়েলো কালার দিয়ে ক্যারসেট বলো, নেম বলো, এগুলো কি কন্টেন্ট, এইচরেফ, রেল, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট না, যে এলিমেন্টের মধ্যে লেখা আছে। যেমন হচ্ছে এটা মেটা ট্যাগে লেখা আছে, তো এটা মেটা ট্যাগের অ্যাট্রিবিউট। তো মেটা ট্যাগের কি অনলি ক্যারসেট অ্যাট্রিবিউট আছে? না, দেখো এখানে মেটা ট্যাগে আরো লেখা আছে, নেম বলে একটা অ্যাট্রিবিউট অ্যাড করা আছে, কন্টেন্ট বলে একটা অ্যাট্রিবিউট অ্যাড করা আছে। তো আমরা একটা এলিমেন্টে মাল্টিপল অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। শুধু কি এই তিনটেই আছে? না, আরো আছে। কি আছে আমরা আস্তে আস্তে করবো, এগুলো দেখব। আচ্ছা, এই মেটা ট্যাগটা কি জিনিস, কোথায় লিখবো, কেন লিখবো, ইউজটা কি? ফার্স্ট দেখো, আমরা এইচটিএমএল যখন বানাবো, আমি কালকের কথাগুলো রিভাইজ করছি, হ্যাঁ, অনেকে প্রবলেম হচ্ছিল তাই জন্য। ফার্স্ট যখন আমরা এইচটিএমএল বানাবো, এইচটিএমএল ট্যাগ ওপেন ক্লোজ, এটা হচ্ছে আমার মেন ফরম্যাট ফার্স্টে। দেন সেকেন্ডে কি লিখবো না, হেড বলে একটা লিখবো, সেইটার ওপেন ক্লোজ ট্যাগ দেবো। তারপরে হেডের ক্লোজের পরে আমি একটা বডি বলে লিখবো, দিয়ে বডিটার ওপেন ক্লোজ ট্যাগ করে দেবো। এই যে বডি যেরকম লিখেছি ওপেন ক্লোজ, হেড যেরকম লিখেছি ওপেন, এখানে ক্লোজ। ক্লোজটা কি করে বুঝবে না, এই স্ল্যাশ দিয়ে। আর এবার হচ্ছে আমি হেডের মধ্যে কোন পার্টটা লিখবো, ব্রাউজারের মধ্যে ওই বডির মধ্যে কোন পার্টটা লিখবো, ব্রাউজারে কি করে বুঝবো হেড কোনটা বডি কোনটা, দুটো কোশ্চেন। তো বডির মধ্যে লিখবো হচ্ছে এই যে সাইটটা আমি দেখতে পাচ্ছি, একটা পেজ তো আমি এখানে দেখতে পাচ্ছি, নানা রকমের গাড়ির ছবি টবি দেওয়া আছে, ভিডিও চলছে, ব্যাকে টেক্সট আছে, অনেক কিছু আছে। তো এই জিনিসটা যেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা একটা ওয়েবসাইট খুললে যেটা দেখতে পাও, যা যা কন্টেন্ট দেখতে পাও, সেইটা হচ্ছে আমরা এই বডি পার্টে লিখে থাকি। বডি পার্টের মধ্যে, বডির ভেতরে এইটা আমরা লিখে থাকি, সিকোয়েন্স ওয়াইজ পরপর আমরা লিখতে থাকি। আর হেডে কোনটা লিখি না, হেডেতে ফার্স্ট একটা যেটা লিখি যে কিছু মেটা ট্যাগস লিখি। মেটা ট্যাগস কি জিনিস না, মেটা ট্যাগস আমাকে অনেক সময় অনেক রকম হেল্প করে। কি না, এই যে ব্রাউজারটা আছে, ব্রাউজারে হেড, আমার এই ওয়েবসাইটটার হেড কোন পার্টটা, হেড হচ্ছে এই উপরের পার্টটা, যেটা হোভার করলে এই যে একটা ছোট ওখানে লেখা আছে, তারপরে এই হোয়াইট বক্সের মধ্যে একটা লেখা আছে আমার ইউআরএল, যেটা সাইটের, সেই সাইটের ইউআরএলটা লেখা থাকে। সামনের দিকে একটা ছোট করে আমার সাইটের লোগোটা বসানো থাকে, শুধু আইকনটুকু একটা ছোট